হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। তাসফিনের চোখ পিটপিট করছে। জঙ্গলিটা ভালো করে অজ্ঞানও হতে পারে না। আরিয়ান পা দিয়ে জোরে তাসফিনের পায়ে ঠেলা দিল। সে তাড়াহুড়ো লাগিয়ে দিয়ে বলল, এক্ষুনি ওর ভেজা কাপড় পাল্টে দিতে হবে। জ্বর তো মনে হয় এসেই গেছে। বৃষ্টি না থামলে আমরা ফিরতেও পারবো না। আরিয়ান ও মাহিমের কাপড় পরে চেঞ্জ করে বাইরে বেরিয়ে এসেছে। ফাইজা সুযোগ খুঁজছিল আরিয়ানের সাথে কথা বলার জন্য। ওকে একা পেয়ে গিয়েই চেপে ধরল। তুমি বলেছিলে তোমরা সৎ ভাই, তোমাদের মাঝে কোনো মিল নেই। এখন দেখছি ভাইয়ের জন্য বৃষ্টিতে ভিজছো। আরিয়ান ফাইজাকে কাছে টেনে নিয়ে গিয়ে বলল, সব তো তোমার জন্যই করেছি আমার অবুঝ পাখি। তাসফিন মৌরির সম্পর্ক ভেঙে গেলে তোমার বাবা আমাদের বাড়িতে সম্বন্ধ করতে রাজি হবে? ফাইজা চোখ পাকিয়ে আরিয়ানকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, অসভ্য হচ্ছ দিন দিন। হ্যাঁ, অসভ্যতাও তো সীমার মধ্যে থেকে করতে হচ্ছে। সীমা অতিক্রম করতে পারছি কই? আমার মনে হয় আপুর রাগ এবার ভেঙে যাবে। আমার বোন বাইরে থেকে কঠিন হওয়ার ভান করছে, কিন্তু আমি জানি ওর মন তোলার মতো নরম। হ্যাঁ, আমিও এটাই দোয়া করছি। মৌরি আমাদের বাড়িতে যাবার পরের দিনই আমি তোমার বাবার কাছে যাব। ময়ূরী এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। মুখে কাউকে ঘৃণা করে বললেই কি মন থেকে মানুষটাকে ঘৃণা করা যায়? তাসফিনকে ওভাবে চোখের সামনে লুটিয়ে পড়তে দেখেই ময়ূরীর হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। একটা সময় মানুষটাকে ভালোবেসেছিল, হয়তো এখনো বাসে। তাসফিন এখন ময়ূরীর ঘরের বিছানায় শুয়ে আছে। একটু আগেই এ ঘর থেকে সবাই বেরিয়ে গেছে। ময়ূরী এখনো শরীরের কম্পন থামাতে পারছে না। এত ভয় সে জীবনে পায়নি। মানুষটা কি পাগল? তাসফিনের এখনো জ্ঞান ফিরছে না ভেবেই ময়ূরীর অস্থিরতা বেড়ে যাচ্ছে। কাপা হাতে তাসফিনের কপাল ছুঁয়ে দেখলো জ্বর এসেছে কিনা। কপাল যথেষ্ট গরম। এমন পাগলামি কেন করেন? কেন আমার কোনো কথা শোনেন না? এসব করতে কে বলেছে আপনাকে? তুমি তো বলেছো। তাসফিন চোখ বন্ধ রেখেই কথাটা বলে উঠেছে। ও জেগে আছে, সব শুনতে পাচ্ছে। বুঝতে পেরেই ময়ূরী সরে আসতে চেয়েছিল, কিন্তু তার আগেই তাসফিন ময়ূরীর হাত ধরে ফেলল। চোখ খুলে ময়ূরীর দিকে তাকিয়ে বলে, আমাকে কষ্ট পেতে দেখে তো তোমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি খুশি হওনি, বরং আমার জন্য চিন্তিত হচ্ছ। এই চিন্তার কারণ কি জানতে পারি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমার কিছু হলেই বা তোমার কি? আপনি এতক্ষণ জেগেছিলেন? হুম, এটা তো আমার প্রশ্নের উত্তর না। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তাসফিন কোকিয়ে উঠে ময়ূরীর হাত ছেড়ে দিয়ে বুক চেপে ধরে বলল। আহ, ময়ূরী এতেই অস্থির হয়ে পড়ল। রাগ অভিমান ভুলে গিয়ে বলল, কি হয়েছে আপনার? বুকে ব্যথা করছে নাকি? বলুন না কি হয়েছে। তোমার কথাটা বুকে গিয়ে লাগলো বড্ড। একটা রোগী মানুষের সাথেও কেমন ভাবে কথা বলছো? একটু মিষ্টি করে তো বলতে পারো। ময়ূরী ভেবেছিল সিরিয়াস কিছু হয়েছে, কিন্তু এই লোক তার সাথে মজা নিচ্ছে। উফ, আপনি কোনোদিনও শুধরাবেন না। তুমি আমাকে শুধরে দেওয়ার দায়িত্ব নিলে অবশ্যই আমি শুধরে যাব। শাসনের অভাবে যতটুকু নষ্ট হয়েছি, এবার মনে হয় বউয়ের শাসন পেলে ঠিক হয়ে যাব। ভাইয়ের চিন্তায় পিহুর চোখে ঘুম নেই। রাত তো এখনো কম হয়নি। ভাইয়া এখনো ফিরছে না কেন? কলও ঢুকছে না। কি করছে কে জানে। তারেক চৌধুরী পিহুকে এখনো জেগে থাকতে দেখে বললেন, কিরে মা, এখনো ঘুমাসনি কেন? ভাইয়া এখনো ফেরেনি আঙ্কেল। ওর অপেক্ষায় থাকলে পুরো রাতই জেগে থাকতে হবে। তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার ফোনও লাগছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। তারেক চৌধুরী ছেলের কাছে এর থেকে বেশি কিছু আশাও করেন না। এই ছেলে কোনোদিনই তার কথা শুনেনি। বাড়ির অন্য কারো কথা না ভাবুক, অন্তত ছোট বোনটার কথা তো ভাবতে পারে। মেয়েটা শুধু শুধু রাত জেগে ভাইয়ের অপেক্ষায় বসে আছে। রাতটা তাসফিনের শ্বশুর বাড়িতে কাটানোর ভাগ্য হয়েছে। রাতে জ্বর ওঠায় বউ শাশুড়ির সেবা যত্ন কম পায়নি। এই বাড়িতে এসে অনেকদিন পর তাসফিন মায়ের অভাব ভোগ করেছে। মায়ের চেহারাটাও এখন ভালো করে মনে পড়ে না, কিন্তু মা বেঁচে থাকলে হয়তো এভাবেই তার খেয়াল রাখতো। এই মানুষগুলোকে সে অনেক কষ্ট দিয়েছে। অনেক জ্বর থাকলেও রাত বেশি হয়ে যাওয়ায় আর বৃষ্টির কারণে ডাক্তার ডাকা সম্ভব হয়নি। মিজানুর রহমান তারেক চৌধুরীকে অবগত করেছেন, আপনার ছেলে আমাদের বাড়িতেই আছে, সকালে এসে ওকে নিয়ে যাবেন। তারেক চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের কীর্তিকলাপের কথা ভাবছেন। জ্বর নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়ে গেছে, অপদার্থ কোথাকার। তাসফিনের এই অবস্থার জন্য ময়ূরী নিজেকে দায়ী করছে। তার জন্যই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে।
রাত জেগে মাথায় জলপট্টি দিয়ে ভোরের দিকে তাসফিনের মাথার পাশেই ঘুমিয়ে পড়েছে। সকালে চোখ খুলে ময়ূরীকে ওভাবে ঘুমিয়ে থাকতে দেখে তাসফিন হাসল। মুখে যতই বলুক ভালোবাসে না, কিন্তু মনকে কি আর ভালোবাসা থেকে আটকাতে পেরেছে? বেশি নড়াচড়া করলে যদি ময়ূরী উঠে পড়ে, এই ভয়ে তাসফিন খুব সাবধানে কাত হয়ে শুইল। ময়ূরীর মুখের উপর চুল এসে পড়েছে। আলতো হাতে তাসফিন চুলগুলো কানের পাশে গুজে দিল। মায়া ভরে কতক্ষণ প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থেকে কপালে ভালোবাসার পরশ ছোঁয়ালো। তোমার অভিমান কি আমার ভালোবাসা থেকেও বেশি? ঠিক কতটুকু ভালোবাসা দিয়ে তোমার অভিমানের পাহাড় ভেঙে ফেলা যাবে? ময়ূরী ঘুমের মাঝে একটু নড়ে উঠলে তাসফিন চোখ বন্ধ করে ফেলল। না, ময়ূরীর ঘুম ভাঙেনি। তাসফিন বিছানা থেকে উঠে পড়ে ময়ূরীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আরিয়ান রাতেই চলে গিয়েছিল। যাবার সময় মাহিমের সামনে হলে ভালো করে কথাও বলল না। ফাইজার পরিবারের মাহিমকে পছন্দ কেন? সে কোন দিক দিয়ে মাহিমের থেকে কম? আজকের সকালে বাড়িতে তাসফিনের জামাই আদর দিয়ে শুরু হয়েছে। একমাত্র ময়ূরীর চাচা ছাড়া আর কেউ তার উপর রেগে আছে বলে মনে হলো না। সবাই তার খাতির যত্নে ব্যস্ত, বিশেষ করে ময়ূরীর মা। তিনি তাসফিনকে দেখেই জিজ্ঞেস করলেন, এখনো জ্বর আছে বাবা? না। তাসফিন জবাবে না আন্টি বলতে গিয়েও থেমে গেল। ময়ূরীর মা তার আন্টি হবে না। শাশুড়ির মন জয় করতে মিষ্টি করে হেসে তাসফিন বলল, আমি আপনাকে মা ডাকতে পারি? আপনি রাগ করবেন না তো? তাসফিনের কথা শুনে তিনি হাসলেন, বললেন, রাগ করব কেন? তুমি আমাকে যা খুশি ডাকতে পারো। ঠিক আছে, তাহলে মাই ডাকবো। আমার তো মা নেই, অনেকদিন ধরে এই ডাকটা কাউকে ডাকা হয়নি। হুট করেই অপছন্দের তালিকা থেকে তাসফিন ফাইজার পছন্দের তালিকায় চলে এসেছে। লোকটা তার বোনকে পাগলের মতো ভালোবাসে। একমাত্র শালিকাকে দলে পেয়ে তাসফিনও মহাখুশি। শালি দুলাভাই মিলে খাবার টেবিলে গল্প জুড়ে দিয়েছে। মাহিমও চেয়ার টেনে ওদের সাথে বসলে তাসফিন ওর উদ্দেশ্যে বলল, শালা বাবু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আছি মোটামুটি। আপনার বোন একটু সুনজর ফেললেই আরো ভালো থাকতে পারতাম। নজর তো ফেলেছে, এতেই শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, তা তো দিনে অসংখ্যবার করছি। তোমার জীবন কেমন কাটছে? সব ঠিকঠাক? তাসফিনের এই কথা জিজ্ঞেস করার মানে মাহিম ঠিকই বুঝেছে, কিন্তু ফাইজার সামনে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছে না। তাই মাহিম কথা কাটিয়ে নিতে চাইলে তাসফিন অবুঝবান্দা ফাইজার সামনেই সব বলতে লাগলো। তোমার জীবন অবশ্য ভালোই কাটবে। আমার বন্ধু তোমার বোনের মতো রাগী না। জিতেছ শালা বাবু। ফাইজা ওদের কথা শুনছিল। এক পর্যায়ে এসে খটকা লাগলে সন্দেহের দৃষ্টিতে মাহিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে কথা বলছো তোমরা? ছোট বোনের সামনে মাহিম লজ্জা পাচ্ছিল। বেচারা তুতলাতে লাগলো, তেমন কিছু না, তুই বুঝবি না। একমাত্র শালার হাবভাব দেখে তাসফিন মনে মনে হাসছে। মাহিমের কথার মাঝখানে ফোড়ন কেটে বলল, আরে কি যে বলো, ফাইজা বুঝবে না কেন? ও কি এখনো ছোট? আমার শালিকারও এসব বিষয়ে ভালোই জ্ঞান আছে। তাসফিন ফাইজাকে আরিয়ানকে নিয়ে খেপাচ্ছে। এতক্ষণ একা পেয়ে খেপিয়েছে ঠিক আছে, কিন্তু মাহিমের সামনে এসব কথা কেন বলছে? ফাইজা চোখে ইশারা করে তাসফিনকে থামতে বলল। মাহিমও ব্যাপারটা লক্ষ্য করেছে। ফাইজার আবার কি হলো? তাসফিন দুই ভাই বোনের অবস্থা দেখে হাসছে। তাসফিনও ফাইজার মতোই চোখে ইশারা করে মুখে বলল, আরে সমস্যা নেই, দুজনেই আমার ভাই বোন। মাহিম কিছুই বুঝতে পারছে না। সে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনারা চোখে চোখে ইশারা করে কি বোঝাচ্ছেন আমাকে একটু বলবেন? ফাইজা যে ভবিষ্যতে আমাদের বাড়ির বউ হবে, এটাই তোমাকে বলতে বারণ করছে। মাহিম মুখে হা করে ফাইজার দিকে তাকালো। ফাইজা কপাল চেপে ধরল। অবিশ্বাস্য গলায় মাহিম বলল, ফাইজা? মাহিম, তুমি কিন্তু ফাইজাকে কিছু বলতে পারবে না। তাহলে আমি ফাইজাকে এই কথাও বলে দেব যে তুমি আমার বোনের জন্য বেচারির সাথে বিয়ে ভেঙেছো। ফাইজা অবাক চোখে মাহিমের দিকে তাকালো। মাহিম অসহায় মুখে তাসফিনের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, তুমি দোলাভাইয়ের বোনকে পছন্দ করো? কই, আমাদের তো জানাওনি। কেমন মানুষ তুমি? তোরও যে ওই বাড়িতে যাওয়ার প্ল্যান আছে আমাকে জানিয়েছিস? আমি কিভাবে জানবো? আমি নিজেই তো জানতাম না। আমিও তোদের জানানোর সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম।
তোমার সঠিক সময় কখন আসবে? আমাদের বিয়ে হয়ে গেলে? বিয়ে হয়েছে? তুই তো কিছু করতে পারিসনি, আমাকেই সবার চোখে খারাপ হতে হলো। হবে না, তুমি আমার বড়, বড়দেরই সাহস দেখাতে হয়। বেশি সাহস দেখাতে গিয়েই পুরো পরিবার মিলে বাঁশ দিয়েছে। ভালোবাসার থেকে বড় বাস পৃথিবীতে আর কিচ্ছু নেই। এই বাস হজম করে ফেলেছ, ফ্যামিলির বাস কিছুই না।